আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাখাইনের সমস্যাগুলোর চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা অপরিহার্য। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ভাষণে তিনি জানান, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার সরকারের শীর্ষ অগ্রাধিকার। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গাজায় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব করেন। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। সরকারের অন্যতম লক্ষ্য দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার করা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর আইনি বাধায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব করেন তিনি। গত ১৫ বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সংকট নয় জানিয়ে প্রধান উপদেষ্টা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেবার আহ্বান জানান। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। গাজায় মানবিক বিপর্যয় চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস বিশ্ববাসীকে ক্ষমা করবে না মন্তব্য করে তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানতে যাচ্ছি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এনটিভির নর্থ আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন? আমরা কিছু বিষয় দর্শকদের জানিয়েছি, আপনি আমাদের বাকিটা বলুন। আমি আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এখানে খুবই ক্রাউড অবস্থা, শব্দ হয়তো ভালো শোনা যাবে না। আপনারা জানেন যে আজকে আমি কি বলতে পারি এখন?
আপনারা জানেন যে আজকে জাতিসংঘ অধিবেশনে ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, যে বক্তব্যটি এরই মধ্যে অনেকের কাছে প্রশংসিত হয়েছে। তিনি যে কাজগুলো করতে চান এবং যে বিষয়গুলো তিনি দায়িত্ব গ্রহণের পরে করেছেন বা চেষ্টা করেছেন সেই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন এবং যে জিনিসগুলো তার ভবিষ্যতে করার প্রয়োজন রয়েছে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং অর্থনীতির উন্নয়নের স্বার্থে, সেই বিষয়গুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি আরো কিছু জিনিস বলেছেন যে এই অনেকগুলো সংস্কারের বিষয়ে তিনি কথা বলেছেন, যে এই একটি শক্তিশালী সংস্কার এবং টেকসই ভাবে যদি এগুলি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো এই যে বাংলাদেশের যে নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু উত্তরণ করা যেতে পারে। আমরা যদি প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিয়েছেন এটির যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তার ভাষণের অনেকগুলো সুন্দর দিক রয়েছে এবং সেটা যদি সত্যি উনি যতদিন ছিলেন তাতে তিনি যে চেষ্টা করেছেন এবং আগামীতে যে সরকার আসবে তারা যদি সেই চেষ্টাগুলো যদি করে, তারা যদি সেটা বাস্তবায়ন করতে পারে সেটা অবশ্যই দেশের জন্য একটি কার্যকর ভূমিকা রাখবে। এবং তিনি তার ভাষণে এটি বলার চেষ্টা করেছেন যে কোন প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তিনি কাজ করেছেন। বাংলাদেশের নানা সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এবং তার সরকার যে ভূমিকা পালন করেছেন সেটা তিনি তুলে ধরেন এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক মর্যাদার দিক থেকে যদি বিশ্বে একটি স্থান করে নিতে চায় তাহলে বাংলাদেশের যে কাজগুলো করা দরকার সেই বিষয়গুলোর উপরেও কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন। যে তিনি আরো মনে করেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে আগস্ট মাসে, সেই গণ অভ্যুত্থান নিয়েও তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং আমি আগেই বলেছি যে তিনি যেসব প্রেক্ষাপটে দায়িত্ব হাতে নিয়েছিলেন সেই দায়িত্বগুলো পালন করা এবং যে কাজগুলো তার করার প্রয়োজন ছিল সেগুলো বাস্তবায়ন করা কিন্তু সত্যি খুব দুরূহ কাজ ছিল। কারণ একটি তার ভাষায় যে বাংলাদেশে যে একটি ভঙ্গুর অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিশীল অবস্থার মধ্যে তিনি কাজ করেছেন, সেই অবস্থার মধ্যে তিনি এই সরকারের দায়িত্ব নিয়েছেন এবং তিনি আশা করেন আগামীতে যে সরকার আসবেন তারা বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে পারবেন এবং ডক্টর ইউনূসের এই বক্তব্য অনেক প্রশংসার যোগ্য রাখে। দর্শক, জাতিসংঘ সদর দপ্তর থেকে শুনছিলেন প্রধান উপদেষ্টার ভাষণের বিস্তারিত। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। হাসান মাহমুদের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরা বৃহস্পতিবার জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে শ্রম অধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নেন। কথা বলেন শ্রম অধিকার এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে। And there will be some sort of a law and all the institutional rest of this property. We can assure you that what is the legitimate problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. But when we talk about investment, we talk about jobs, but we probably don't talk enough about the kind of jobs that gets created through those investments. ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার। Here is the outgoing government, here is the incoming government. I can say you 100% guarantee. I won't be wrong because all the possible government that you can form in Bangladesh, they are here. So they'll be the incoming government and we'll be the outgoing government. So that is the strength of Bangladesh. এর আগে অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বিশ্ব যুব কর্মসূচির 30তম বার্ষিকীতে ডক্টর ইউনূস বলেন, যুবশক্তির অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নেওয়া ছাড়াও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
সাম্প্রদায়িক শক্তি নির্বাচন বানচালে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য তার দল পূজার পর মাঠে নামবে কিনা তা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। ভোটে না জিতলেও জামায়াতে ইসলামের অন্য পদ্ধতিতে সংসদে আসার ইচ্ছে আছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। দল যাকে মনোনীত করবে তার পক্ষেই ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াত ইসলামী। জেলা পরিষদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে সকালে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। সদর উপজেলা জামায়াতের আয়োজনে চৌরহাস এলাকায় বিক্ষোভ মিছিল হয়। লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমোহনী থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। এছাড়া 5 দফা দাবিতে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামের পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের ব্যত্যয় ঘটিয়ে কমিশন কোনো কাজ করবে না। তিনি বলেন, যারা বিগত নির্বাচনে অবৈধ কাজে জড়িত ছিল তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কর্মশালায় নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা KM মামুনের গুমের ঘটনায় এনসিপি বা যুব শক্তিকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা প্রোপাগান্ডা বলে জানিয়েছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটি জানায়, 4 দিন আগে রাজধানীর উত্তরা থেকে KM মামুন গুমের পরপরই সামাজিক মাধ্যমে এনসিপির শীর্ষ নেতাদের জড়িয়ে সুনির্দিষ্টভাবে একটি মহল প্রোপাগান্ডা চালাচ্ছে। এ ঘটনার সাথে এনসিপি বা যুব শক্তির কেউ জড়িত নয় বলেও জানান তারা। একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে যুব শক্তিকে হেয় করতেই এই অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে দলটির নেতারা বলেন, গুম নয় বরং মামুনকে ফিরে পেতে প্রচেষ্টা চালিয়েছে যুব শক্তি। যারা এনসিপি আর যুব শক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানির অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে শনিবার আইনি ব্যবস্থা নেবে দলটি। এনসিপির নেতা নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম থেকে শুরু করে সবাইকে এখানে যুক্ত করা হয়েছে। তো আমরা শুরুতে বিষয়টি বুঝতে পেরেছিলাম যে এখানে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এনসিপির গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম যুব সংগঠন, রাজনৈতিক যুব সংগঠন হিসেবে যুব শক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় ভোগান্তিতে গ্রাহকরা। রয়েছে প্রয়োজন মতো টাকা না পাবার অভিযোগ। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করায় এই ভোগান্তি নয়, বরং তারল্য সংকটের কারণেই টাকা দিতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। তবে গ্রাহকদের আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ক্ষুদ্র ব্যবসায়ী মুস্তাক আহমেদ কয়েকদিন আগে একটি ডিপোজিটের মেয়াদ শেষ হলেও একবারে পাননি সব টাকা। ধাপে ধাপে টাকা নিতে হচ্ছে, যার কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠছে তার জন্য। একাধিক ব্যাংকের শেয়ার হোল্ডার থাকায় কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সেটিও নিয়ে রয়েছে সংশয়। আমার একটা এফডিআর ছিল এক্সিম ব্যাংকে, তো আমি টাকাটা ভাঙছি, কিন্তু ওদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, রিকোয়েস্ট করার পর প্রতি সপ্তাহ 10,000 করে দিচ্ছি। গ্লোবাল ইসলাম ব্যাংকে কিছু শেয়ার কিনে আছে, তো যে পরিস্থিতি দাঁড়াচ্ছে
মানে ভয় পাচ্ছি আমরা, কোনো টাকা দেওয়া হবে না, এগুলো এমন ধরনের আমরা মেসেজ পাচ্ছি। আসলে কোনটা রাইট কোনটা রং সেটা আমরা এখনো জানি না। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তের পর থেকে এমন ভোগান্তিতে শিকার হাজারো গ্রাহক। এটি 5,25,000 টাকার একটি চেক, যেটি এক্সিম ব্যাংকের। এই গ্রাহক এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখায় গেলে টাকা উত্তোলন করতে পারেননি। কেন টাকা উত্তোলন করতে পারলেন না সেটি আমরা জানতে চাই। এখন আমরা যাব এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখায়। এক্সিম ব্যাংক রাজধানীর কারওয়ান বাজার শাখা। দুপুর গড়িয়ে বিকেল, নেই কোনো গ্রাহকের আনাগোনা। বছরের শুরুতে নিয়মিত 20 থেকে 30 লাখ টাকা লেনদেন হলেও এখন তা প্রায় শূন্যের কোটায়। হঠাৎ কেন এমন দশা? প্রশ্ন ছিল শাখা ম্যানেজারের কাছে। আমাদের কয়েক মাস খুব ভালোই গেল, এর মধ্যে হঠাৎ করে মার্জারের কথাটা আসলো, তখন গ্রাহকরা আতঙ্কিত হয়ে গেল। এই আতঙ্ক হওয়ার কারণে গ্রাহকরা এখন আর টাকা জমা দিচ্ছে না, শুধু টাকা তুলছে। আর বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ওরাও এই মার্জার প্রক্রিয়ার কথা শুনে তারাও বিভিন্ন বিলগুলা, কালেকশন বিলগুলা বন্ধ করে দিল, যে কারণে সেখান থেকেও আমরা কোনো প্রসিড পাচ্ছি না। এমন অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে শেয়ার হোল্ডারদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। তাদের কাছে আজকে তারল্য নেই, এই কারণে তারা তাদের নির্বাচনের জন্যই হোক বাংলাদেশ ব্যাংকের কাছে দায়িত্বটা সুইচ করে দিচ্ছে। আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে চাচ্ছে। যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, তারা আস্থাটা ব্যাংকে যাতে ফিরে আসে, তবে এই মার্জার প্রসেসটা সফল হবে আর কি। শেয়ার হোল্ডারদের একটা মেসেজ দিয়ে দিতে, ওটার ব্যাপারে এখনো কাজ চলতেছে, কিছু বলার মতো অবস্থা এখনো নেই। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর লেনদেন স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার আগেই অস্থির বাজার। বিক্রেতারা বলছেন বিতরণকারী কোম্পানিগুলো কমিশন অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে। তেল মিলবে কিনা বা কত টাকা গুনতে হবে তা নিয়ে আতঙ্কে আছেন ক্রেতারা। সবজির বাজারেও গেল সপ্তাহের চেয়ে উত্তাপ বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে সোনালির। আর ডজনে 5 টাকা কমে 135 টাকা বিক্রি হচ্ছে লাল ডিম। সেলিম মালিকের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে গত জুলাই মাসে সয়াবিন তেলের দাম টন প্রতি $128 বেড়ে দাঁড়ায় প্রায় $1360। গত আগস্টে কমে প্রায় অর্ধেক $62। চলতি মাসেও দাম কমতির দিকে। এমন বাস্তবতায় লিটারে 10 টাকার দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। তাতে সরকার সাড়া না দিলেও বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। সরবরাহটা বলতে আপনার সরবরাহ তেল অজস্র সরবরাহ আছে, কিন্তু আপনার তেলের যে দাম, আপনার জন্য আপনার যে 5 লিটার তেল যে আমরা ওদিনও কিনে এসেছি আপনার 880 টাকা ফ্রেশ তেল, কালকে কিন্তু এসে 90 টাকা। তেল কোম্পানিগুলা যেগুলো করছে আপনার আমাদের যে কমিশনটা আগের, ওই কমিশনটা কমায় দিছে। ডিলার পয়েন্টে তেল নেই, বাট মার্কেটে কিছু তেল আছে। বেশ চড়া সবজির বাজার, বেশিরভাগই প্রায় 100 টাকা ছুঁই। বৃষ্টি বাদল হইতেছে তো, তার জন্য একটু দাম বেশি, আমদানি কম, একটু দাম বাড়ছে। কিছুই দাম বেশি এবং সবকিছুই নাগালের বাইরে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে 10 টাকা বাড়লেও সোনালিতে কমেছে 20 টাকা। ব্রয়লার শুরুটা ছিল 170 টাকা, এখন হয়েছে 180। আর সোনালি মুরগি ছিল 310, 300, এখন এটা হলো 280, 90 এরকম। সরবরাহ বাড়ায় ডজনে 5 টাকা কমেছে ডিমে। গত সপ্তাহে লাল ডিম ছিল 140, এখন 135, আর সাধারণ ছিল 130, এখন 125 টাকা। এদিকে ভারত থেকে আমদানি শুরুর পর কয়েক সপ্তাহ ধরে কমছে চালের দাম। এভারেজ তারপর 2 থেকে 3 টাকা 4 টাকা কমছে, না এভারেজ 4 টাকা কমছে সব চালে, বস্তা 200 টাকা আমদানির পর থেকে। বাজারে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ দেশি মাছ। কেজিতে 100 টাকার মতো কমেও ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি সহ দেশের সকল হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ ও গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের তত্ত্বাবধানে হসপিটাল ফার্মেসি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে এই দাবি জানিয়েছে বিপিএফ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ডিন ডক্টর মোহাম্মদ সেলিম রেজা বলেন, হাসপাতালগুলোতে ফার্মাসিস্ট নিয়োগ দেয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকদের সাথে রাউন্ডে গিয়ে ওষুধ ব্যবস্থাপনা ও ডোজ পর্যালোচনা সহায়তা করতে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান
তিনি। অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে স্ট্যান্ডার্ড বেতন কাঠামো গঠনের উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বিতরণ রোধে সারা দেশে ফার্মাসিস্ট প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এজন্য সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিকেলে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার কর সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিশু শিল্পীদের আঁকা নিয়ে হয়ে গেল স্বপ্নে আঁকা নবীন আলো শীর্ষক ভিন্ন ধারার শিল্পকর্ম প্রদর্শনী। রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিশুদের আঁকা 125টি চিত্রকর্ম। অ্যাক্রিলিক রং, জল রং, মাটি সহ বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে এসব শিল্পকর্মে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দর্শনকে ধারণ করে প্রকৃতির সান্নিধ্যে শিশুদের সৃজনশীলতা জাগিয়ে তুলতে ভূমির পাঠশালার এমন আয়োজন বলে জানায় আয়োজকরা। প্রদর্শনীটি 28 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।